আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? হ্যাঁ শিকা, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন বয়সী মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার আক্রান্তের সংখ্যা বেশি। গেল কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের আক্রান্তের রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি আপনাকে গত 24 ঘন্টার তথ্য দিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই যে জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 35 জনের মতো, এবং চিকিৎসা নিচ্ছে হাসপাতাল থেকে প্রায় 70 জনের মতো রোগী ভর্তি হয়। তবে এই যে ডায়রিয়া ওয়ার্ডটিতে বেড যে আসন সংখ্যা রয়েছে 20টি, এই 20টি থেকে রোগীর সংখ্যা কিন্তু অধিক, যার ফলে যে এই মেঝেতে থেকে এখানকার যে হাসপাতালে যে আসা রোগীরা কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তো একই অবস্থা নিউমোনিয়া ওয়ার্ডেও। এই নিউমোনিয়া ওয়ার্ডের চিত্র একই। নিউমোনিয়া ওয়ার্ডে প্রায় শিশু ভর্তি রয়েছে প্রায় 89 জনের মতো। তো এইসব শিশুদের বেশিরভাগই কিন্তু সিট না পাওয়ায় তারা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে। আমি যদি সরজীবনে চিত্র দেখাতে চাই, যে আমি যে ডায়রিয়া ওয়ার্ডের সামনে রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তারা কিন্তু যে একটি অপরিচ্ছন্ন পরিবেশে থেকে কিন্তু এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। ফলে যে রোগীর যে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা আমাকে জানিয়েছেন যে ডায়রিয়া ওয়ার্ডে যে আসন সংখ্যা রয়েছে 27টি তো যে রোগীর বেশি হয়, তো তারা এই অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিচ্ছেন। ফলে এখানকে কিন্তু তারা আরো মূলত বিভিন্ন ধরনের সমস্যা তাদের পোহাতে হচ্ছে। তারা বলছেন যে ডায়রিয়া ওয়ার্ড এবং নিউমোনিয়া ওয়ার্ডের যাতে আসন সংখ্যা বৃদ্ধি করলে কিন্তু তাদের যে দুর্ভোগটা কিন্তু কমে যাবে। তো আমি তো সকাল থেকে 2টি ওয়ার্ডে ঘুরে দেখেছি যে এখানকার যে আসন সংখ্যা যে বিভিন্ন বেডে কিন্তু একটি অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, বিভিন্ন ছারপোক তেলাপোকা রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তারা বলছেন এইগুলো যে পরিচ্ছন্ন না করে তাদের কিন্তু আরো অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন। তো হাসপাতালে যে রোগীর যে স্বজনরা আমাকে জানিয়েছেন যে হাসপাতালে যেসব রোগীরা আসে চিকিৎসা নিতে, তাদের জন্য প্রচন্ড শীতে যেন একটি ভালো পরিবেশের ব্যবস্থা করে দেন, তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে এই দাবি কিন্তু জানিয়েছেন। তো এ বিষয়ে কথা হয়েছে যে হাসপাতালে যে তত্ত্বাবধায়ক যে রতন কুমার ডালি, তিনি আমাকে জানিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার যে বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসনের সংখ্যার তুলনায় কিন্তু রোগীর চাপের সংখ্যাই অনেক বেশি। তো তাদেরকে এর মধ্যে চিকিৎসা দিতে হচ্ছে। এছাড়া যেসব দুর্ভোগ আছে তারা বলছে তাদের এগুলো কমিয়ে আনবে বলে আমাকে জানিয়েছে। এছাড়া যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও যে আরো যে 8টি সদর বাজার 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলাতে কিন্তু এই শীতের কারণে মানুষ কিন্তু এই উপজেলাগুলোতে চিকিৎসা নিচ্ছেন। তো এই এই সদর হাসপাতাল ছাড়াও যে উপজেলাগুলোতে প্রত্যেকদিন বহির্বিভাগে 4 থেকে 5,000 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো সবার দাবি যে হাসপাতালের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে বিএনপি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, কম্বল পেয়ে শীতার্তদের অনুভূতি কি? ধন্যবাদ। আসলে আপনি জানেন ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই 3 উপজেলা আসলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ফুলগাজী বেগম জিয়া মহিলা কলেজে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির উদ্যোগে এখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এই কম্বল বিতরণে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী 1 আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। আমরা দেখেছি আসলে এই 3 উপজেলায় অর্থাৎ নির্বাচনী যে 1 আসন রয়েছে, এই 1 আসনের শীতার্ত মানুষ যারা রয়েছে তাদের জন্য আসলে বিএনপির উদ্যোগে এইসব কম্বলগুলো বিতরণ করছেন। এইসব কম্বল পেয়ে আসলে এখানকার মানুষদের যে যারা শীতার্ত মানুষ ছিল তারা দীর্ঘ সময় যে গত কয়েকদিন যে শীতের যে তীব্রতা সেটি থেকে বাঁচার জন্য আসলে বিএনপির এই উদ্যোগকে তারা আসলে স্বাগত জানাচ্ছেন। তবে আমরা এখানকার যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে পুরো 3 উপজেলার যে সকল
শীতার্ত মানুষরা রয়েছে তাদের জন্য আসলে এই শীত বস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া আমরা এখন কথা বলবো এখানকার যে প্রধান অতিথি রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সাথে। আমরা আসলে দেখেছি যে আপনার নির্বাচনী আসনে আপনি কম্বল বিতরণ করছেন, আসলে কি পরিমাণ কম্বল বিতরণ করছেন, আসলে এখানকার মানুষের অনুভূতিটা কেমন দেখছেন? এখানে আসলে গত কয়েকদিন যাবৎ খুব শীত পড়ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা ফুলগাজী পশুরা এবং ছাগলনাইয়াতে প্রাথমিক পর্যায়ে আমরা 10,000 কম্বল আমরা বিতরণ করব। এর পরবর্তী পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আবার ব্যবস্থা নিব। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্মভূমি এই ফুলগাজী এলাকা, এখান থেকে আমরা শুরু করেছি এবং এরপর আমরা পরশুরামে যাব, এরপর আমরা ছাগলনাইয়া আজকে প্রায় 5টি স্পটে আমরা আজকে বিতরণ করবো। এরপর পর্যায়ক্রমে আমাদের এই 10,000 কম্বল আমাদের বিতরণ কার্যক্রম চলবে। আজকে আমরা একটা কথা বলতে চাই যে আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অনেক শহীদের রক্তের বিনিময়ে গণতন্ত্র যে অর্জনের পথে আমরা কাজ করছি। আজকে আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোনো কাজে দলের কোনো নেতাকর্মী জড়িত থাকতে পারবে না। এবং আমরা একটা দিন দেখছি যে আগে আমরা দেখতাম যে ওই যে হাতুড়ি লীগ, বিভিন্ন লীগ, আজকে দেখেন রক কাটা লীগের আজকে কিন্তু আবির্ভাব হয়েছে। কিন্তু যারা রক কাটতো মানুষ, এই সমস্ত মানুষ আজকে এই আওয়ামী লীগের ছত্রছায়া তারা আজকে এগুলো করছে। একসময় আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এই 5 তারিখের পরে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে তারা দখলের রাজত্ব কায়েম করছে, আর তারা দখল করে সেখানে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের এই সমস্ত দখল কার্যক্রমে অংশগ্রহণ নেবে না। কেউ জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নিব। কোনো চাঁদাবাজ সন্ত্রাসী এই বিএনপির পক্ষে যারা এই সমস্ত কাজগুলো যারা করছেন সন্ত্রাসী কার্যক্রম, এদেরকে বিএনপি কখনো কোনোদিন প্রশ্রয় দিবে না। এবং যারা এই সমস্ত অপকর্মের সহিত জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আমরা আমাদের দল শহীদ জিয়ার গড়া দল, বেগম খালেদা জিয়ার গড়া দল। আজকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে, যে তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে দর্শক আপনারা শুনছিলেন যে এখানকার যে নির্বাচনী যে সমন্বয়, তিনি আসলে বলছিলেন এখানকার বন্যাত্ম মানুষ, যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি এবং সামনের দিনগুলোতে আসলে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো ইশিকা, এই ছিল আমার কাছে কম্বল বিতরণ নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা রয়েছেন আর কি আলোচনা হচ্ছে আমাদের জানাবেন। ইশিকা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখানে গণমাধ্যমের গুজব প্রতিরোধে ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে আঞ্চলিক তথ্য রাষ্ট্রীয় আঞ্চলিক তথ্য অফিস। এখানে চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেছেন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জের এই যে গণমাধ্যম মূলধারা যারা গণমাধ্যম আছে তারা কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আলোচনা সভা চলছে। এখানে চাঁপাইনবাবগঞ্জের যারা মূল ধারায় গণমাধ্যম যারা আসলে গুজব প্রতিরোধে ভূমিকা রাখতে পারবে এবং যারা আসলে এই বৈষম্য বিরোধী বৈষম্য পরবর্তী যে বর্তমান পরিস্থিতি চলছে দেশের সার্বিক বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এখানে। আমরা এই মুহূর্তে একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ চৌধুরীর কাছ থেকে। যে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই এই মফস্বল শহরে গুজব প্রতিরোধে আপনাদের করণীয় কি এবং এই এলাকা থেকে কি পরিমাণ আপনার গুজব ছড়াচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে 2টি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, যে এই ঘটনাগুলো আসলে ব্যক্তিগত আক্রোশ থেকেই হয়, কিন্তু সেটা ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেটিকে ভিন্নভাবে প্রভাবিত করে। তো এখানকার সংবাদকর্মীরা দক্ষতার সঙ্গে সেটাকে মোকাবেলা করেছিল, তারা আসল তথ্য তুলে ধরেছিল এবং ঘটনার মূল মোটিভ অর্থাৎ যেটা অনুসন্ধানে যেটাকে তথ্য পেয়েছিল যে এটা আসলে ব্যক্তিগত আক্রোশ থেকে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়। আমরা দেখেছি যে সবসময় আমাদের অখ্যাত কিছু গণমাধ্যম যেগুলো এবং এর সাথে যারা ফেসবুক ইউজার আছে
ব্যক্তিগত পলিটিক্যাল আদর্শগত দিক থেকে তারা এই তথ্যগুলা আমাদেরকে ছড়িয়ে থাকে। আর এটা প্রবলেম হচ্ছে আমাদের সম্প্রতি আমাদের যে বিষয়গুলো থাকে প্রশাসনের কাছ থেকে আমাদের তথ্য পেতে যে বিলম্ব, তখন আমরা অনেক সময় বিভ্রান্ত হই। আমরা মনে করি গুজব প্রতিরোধের ক্ষেত্রে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত আমাদের যদি তথ্য সরবরাহ করা হয় এবং সেই সূত্র ধরে যদি আমরা অনুসন্ধানে যাই, তাহলে আমাদের কাছে আর এরকম ভুল আর তৈরি হবে না। ধন্যবাদ আপনাকে। যে ইশিকা আপনি শুনছিলেন কি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় একজন গণমাধ্যম কর্মী, কিন্তু যে গুজব প্রতিরোধ এবং আসলে গুজব কিভাবে প্রতিরোধ করা যায় এবং চাঁপাইনবাবগঞ্জের যে একটা প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন কি আসলে যে গুজব প্রতিরোধে কিন্তু সাংবাদিকদের অত্যন্ত ভূমিকা জরুরি এবং আসলে যে প্রশাসনের যে প্রত্যেকটি যে দপ্তর আছে সেই দপ্তরগুলো থেকে যদি আসলে অথেন্টিক অথবা অ্যাকুরেট যদি তথ্য সরবরাহ করা যায়, সেক্ষেত্রে কিন্তু গুজব কমে আসবে বলে তিনি মতামত দিয়েছেন। আসলে এই প্রোগ্রামটা শুরু হয়েছে 11:15 সময় এবং প্রায় ঘন্টা দেড়েক আরো চলবে এবং আরো বিস্তর আলোচনা হবে বলে আমাদেরকে এই কর্মকর্তারা জানিয়েছেন। যে ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগ্রহশালায় জয়নুল শিশু চারুপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্মপরিচয়ের সন্ধানে 11 শীর্ষক বার্ষিক চিত্রকর্ম আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কতদিন চলবে এই অনুষ্ঠান? উৎসুক জনতার কেমন ভিড় দেখছেন? শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অর্থাৎ 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী কিন্তু থাকছে। অর্থাৎ এছাড়াও আমরা দেখেছি যে গতকাল শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী কিন্তু সেটি কিন্তু চলছে। অর্থাৎ আমি এখন রয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। কিন্তু গতকালকে 80 জন শিশু কিশোর কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের যে ছবিগুলো রয়েছে সেটি কিন্তু দেয়ালে গ্যালারিতে টানানো হয়েছে এবং এই অনুষ্ঠানটি কিন্তু এইভাবেই 7 দিন ব্যাপী চলবে এবং 7 দিন ব্যাপী কিন্তু শিশু কিশোরদের কিন্তু নানান চিত্রকর্ম কিন্তু ফুটিয়ে তোলার মাধ্যমে যে শিল্পাচার্যের যে গুণাবলী সেটি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এবং অন্যান্য বছরের ন্যায় এবছরেও কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়েই বলা চলে যে দিবসটি পালিত হচ্ছে এবং আমরা দেখেছি যে এই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু ময়মনসিংহ সহ আশপাশের উপজেলা থেকে কিন্তু শিশু কিশোর সহ এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় কিন্তু তারা আসছেন এবং এই বিশ্বখ্যাত শিল্পীর কর্মে কিন্তু তারা একেবারেই মুগ্ধ এবং বিভিন্ন চিত্রকর্মগুলো কিন্তু তারা দেখছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই যে এখানকার শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার যে উপকিপার রয়েছেন সুলতান মাহমুদ, একটু জানতে চাই আপনারা যে 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছেন সেই 7 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় কি কি থাকছে? আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, ডেপুটি কিপার, জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা সংগ্রহশালায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ধন্যবাদ। তিনি বলছিলেন যে নানা অনুষ্ঠানমালার কিন্তু আয়োজন করেছেন এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকীতে এবং 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং এই অনুষ্ঠানে কিন্তু শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং শিল্পীর যে গুণ সেই গুণাবলী কিন্তু তারা ধারণ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের শেষ অর্ধ, এটা প্রায় শেষ আজকে প্রায়। কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা
পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরাও বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। এটাতে মুখে বলারও দরকার নেই, দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে। মানুষ কি পরিবর্তন চায়? কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, বা শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি, আবারও বলছি, এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে, সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায়, আমরা পূর্ণাঙ্গভাবে পাই। যে আমাদের যে অধিকারগুলি, আমাদের মানবিক অধিকার, আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে। এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসে যায় যে সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে, সেটা সংবিধানে দেওয়া আছে, সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি, সেইগুলো পাওয়া। কাজে এটা একটা বড় দায়িত্ব। আমরা বারে বারে বলছি যে বিশেষভাবে নজর দেওয়া, যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে গেছে। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয়, এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া, যে এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই, সত্যি সত্যি এক পরিবার হতে চাই। এটা শুধু বক্তৃতার কথার জন্য না, এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই। এখানে আর কোনো বিকল্প নাই আমাদের সামনে, আমরা করতেও চাই না, কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই। এটার সম্বন্ধে আমাদের প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে, নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য। মনের যদি নির্দেশ না থাকে, মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না। ওই মনের নির্দেশটাকে সৃষ্টি করতে হবে। এটা আমি তাদের আমাদের আইন কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি। এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার, জানানো দরকার, সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে, যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে, এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায়, উপদেশ দিতে চায়, সেটা দিতে পারে। এটা একটা বড় বিষয় হবে। আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বারে বারে আসছে, আমাদের নজরে আসবে, তোমাদেরও নজরে আসবে, সবার নজরে আসবে, সেটা হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা, যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে মুখ জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম, ওই শিক্ষকতার ভাবটা মনের মধ্যে এসে যায়। ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয়, ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে। কি হলো গ্রেডিং করা, ABCD করা, কারা A, কারা B, কারা C, কারা D, এরকম আমরাও এরকম করতে পারি, নিজেরাও করতে পারি। এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না, এটা নিজেদের প্রতিযোগিতার জন্য। আমি এবার A পেয়েছি, আমার এখানে এই বিষয়ে আমি A পেয়েছি, দ্রব্যমূল্যে আমি A,
অন্যরা বলবে যে সে পেলো দিয়ে আমারটা বি হয়ে গেল কেমন, অথবা বি মাইনাসে চলে গেলাম কেমনে, এরকম যেন না। এটা তো একটা নিজেদের, এটা ফুর্তির জন্য, এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে, এরকম কিছু না। এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না। এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি, আমার একটা গৌরব। এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি। আমি নিশ্চিত করছি আমার নিজের বুদ্ধি খাটিয়ে, সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন তো কথা নাই। উপরের বুদ্ধির চাইতে আমার বুদ্ধি কোনো অংশে কম না, বরং অনেক অংশে বেশি, যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি। তারা তো পরিস্থিতির মুখোমুখি না, আমি পরিস্থিতির মুখোমুখি। আমি এটা যত সুন্দরভাবে বুঝি, সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি, তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো। কাজে সেইটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি। এই মাসেও সুন্দর রেখেছি, এই মাসেও পেয়েছি, সামনের মাসে, পরের মাসেও পেয়েছি। আমার কাছে একবারে আমি স্ট্রেটে যা, আমার কাছে এটা এসছে, ভালো এসছে। আরেকজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম, কোথায় কোথায় ওরা এ পাচ্ছে, আমি ডি পেলাম কেন। একটা প্রতিযোগিতা হবে, ফুর্তিও লাগবে এবং দেশেরও কাজ হবে। এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের, এটা খুব ভালো হয়। এটা প্রত্যেক বিষয়ে, এই যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম, আমার দ্রব্যমূল্যকে আমি এইতে রাখবো। কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে, সামনের মাসে যেন আমি এ পেতে পারি থাকি। এবং আমি বুদ্ধি বের করবো। এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না, আমি বুদ্ধি বের করবো যাতে আমি সামনে এবারে এই পেয়েছি, সামনে এ প্লাসে চলে যেতে পারি। এটা আমার গৌরব। এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে যে কত মাস ঘুরেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি। এটা আমার একটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি। আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি। আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা, ক্লাসিফাই করা, এটা সুন্দরভাবে করতে পেরেছি। এটা আমার গৌরব, ব্যক্তিগত গৌরব। নিজের কাছে ভালো লাগে, রাত্রে ঘুমাবে সময় মনে হয় তোমার কাজটা ঠিক মতো করতে পেরেছে, এটুকু করা। কাজে দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন, যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে, এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি। এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি। আর কোনো যে বিশেষ বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা। সেখানে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাবরিনা, গুমের ঘটনায় অভিযোগ দায়ের সহ আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটি জানেন যে মাইকেল চাকমা অর্থাৎ ইউপিডিএফ নেতা, তিনি আজকে লিখিত অভিযোগ আসলে দায়ের করেছেন, যেটি 18 ডিসেম্বর উনি কিন্তু গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এবং প্রসিকিউটরদের সাথে আসলে কথা বলেন আব্দুল্লাহ আল নোমান। তা ওইখানে যেটি জানিয়েছেন সাংবাদিকদের সেটি যে উনাকে আসলে কিভাবে গুম করা হয়েছিল, আর উনি কিভাবে আসলে 5ই আগস্ট অর্থাৎ 5 আগস্টের পর যখন রাজনৈতিক প্রেক্ষাপট আসলে পরিবর্তন হয়, 7 আগস্টে উনি আসলে কিভাবে গুম থেকে ছাড়া পেয়েছিলেন। এবং তিনি এটিও জানিয়েছিলেন যে একটি নির্বাচনী সমাবেশের সময় খাগড়াছড়িতে শেখ হাসিনা যখন গিয়েছিলেন তখন বিকাল 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রদলের সমাবেশ সেখানে বিকাল 4টায় আসলে শুরু হয়, এবং সেখানে শেখ হাসিনা বলেছিলেন যে এই সমাবেশ যেহেতু 2 ঘন্টা দেরিতে শুরু হয়েছিল, তো সেটির পেছনে আসলে কারা রয়েছে তিনি তাদেরকে আসলে দেখে নেবেন। তো এরপরই মাইকেল চাকমাকে তিনি টার্গেট করেন, এবং তিনি মাইকেল চাকমা যিনি আছেন ইউপিডিএফ নেতা, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাও দায়ের করা হয়, এবং শেষ পর্যায়ে 2019 সালের 9 এপ্রিল তাকে গুম করা হয়। এবং তিনি যেটি জানিয়েছেন যে ঢাকার কল্যাণপুর থেকে তাকে চোখ বাঁধা অবস্থায় এবং তার নাম ডাকা পর তাকে গুম করে ফেলা হয়, এবং এরপরে বিভিন্ন ধরনের তার উপর নির্যাতন বিভিন্ন চালানো হয়। এবং এই যে 18 ডিসেম্বর তিনি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তখন তিনি প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটরদের জানান যে, এবং যেই জিনিসগুলো আসলে তাকে
অর্থাৎ 7 আগস্ট যেভাবে আসলে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, সেখানে হচ্ছে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে তিনি নিয়ে আসেন, কিন্তু তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। আজকে তিনি হচ্ছে লিখিত অভিযোগ দায়ের করতে এসেছেন। এখানে আব্দুল্লাহ আল নোমান প্রসিকিউটর যিনি ছিলেন তিনি হচ্ছেন উনি ওনার অভিযোগ নিয়েছেন এবং সেই সাথে শেখ হাসিনা এবং 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু বাকি যারা আছেন এই শেখ হাসিনা সহ তাদের নাম আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা প্রসিকিউটরের সাথে যখন হচ্ছে কথা বলবো তখন হচ্ছে আমরা জানতে পারবো যে শেখ হাসিনা সহ আসলে কাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগটি দায়ের হয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। ঝিনাইদহে খেজুরের গুড় প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, জেলায় চাহিদা মিটিয়ে অন্য জেলায় গুড় সরবরাহ করা হয় কিনা? হ্যাঁ, শীতের আগমনী বার্তার সাথে সাথেই কিন্তু ঝিনাইদহে গুড় উৎপাদনের যে ক্ষেত্রগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে এবং চাষিরা আছে, তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়ে গুড় উৎপাদনের ক্ষেত্রে। আমার ঝিনাইদহে কিন্তু প্রচুর খেজুরের গাছ এবং সেই গাছ থেকে কিন্তু রস আরোহণ করে সেটা দিয়ে কিন্তু খেজুরের গুড় এবং পাটালি যেটি সেটি কিন্তু উৎপাদন করে এবং পাশাপাশি ঝিনাইদহের চাহিদা মিটিয়ে তারা কিন্তু ঝিনাইদহের বাইরেও বিভিন্ন জেলাতে পাঠানো হয়। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি আমাকে আজ সকালে যেটি জানিয়েছেন, গত ঝিনাইদহে এখন পর্যন্ত গাছের সংখ্যা সরকারিভাবে দেখাচ্ছেন 1,16,760টি। যদিও যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বলছেন যে গাছের সংখ্যা এর ডাবল হবে, কিন্তু সরকারিভাবে দেখাচ্ছেন অর্ধেক। এছাড়াও কৃষি বিভাগ কিন্তু আমাকে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে গত বছর 318 মেট্রিক টন গুড় উৎপাদন হয়েছে ঝিনাইদহ থেকে, কিন্তু একইভাবে কিন্তু উৎপাদনকারী যে প্রতিষ্ঠানরা আছে তারা কিন্তু বলছে না, আমরা এর থেকে ডাবল উৎপাদন করেছি ঝিনাইদহের বিভাগ থেকে। আমি যদি একটু গুড় উৎপাদনের সরাসরি প্রক্রিয়াটি যদি অল্প সময়ের ভিতরে একটু দেখাতে চাই, এখানে আসলে যারা কৃষক আছেন গাছ থেকে সরাসরি গুড় মানে খেজুরের যে রস সেটি কিন্তু পেড়ে নিয়ে এসে তারা এমন কোন কিছু ফার্ম আছে সেই ফার্মগুলোতে তারা দিয়ে থাকে এবং সেখান থেকে সরাসরি এই রসগুলো কিন্তু আজ সকালে এসেছে এবং এখান থেকে কিন্তু রসের মাধ্যমে যে গুড় উৎপাদনের যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা সরাসরি এখন দেখাচ্ছি। এখান থেকে কিন্তু গুড় দীর্ঘক্ষণ চালিয়ে, রসটি দীর্ঘক্ষণ জ্বালিয়ে যে ঝোল গুড় যেটা বলা হয় সেটা তৈরি হবে এবং এরই আরেকটি প্রসেসের মাধ্যমে সেটি পাটালি যেটি সেটি বিক্রি হবে। আমি এখন যে ফার্মটি দাঁড়িয়ে আছি সেই ফার্মের যিনি স্বত্বাধিকারী, আমি যদি তার কাছ থেকে একটু এই গুড় উৎপাদনের প্রক্রিয়া এবং তাদের লক্ষ্যমাত্রা বিষয়ে যদি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই ফার্ম থেকে আপনি এবছর লক্ষ্যমাত্রা কত, কেমন গুড় উৎপাদন করবেন বলে আশা করছেন? আমাদের এই ফার্ম থেকে এবার 30,000 কেজি গুড় এবং পাটালি উৎপাদন করব আমরা। এবার আমাদের কন্টাকে 250 গাছি আছে, 30,000 গাছ আছে আমাদের ঝিনাইদহ জেলা এবং পাশাপাশি কয়েকটা ইউনিয়ন এখানে মিলায়ে। আচ্ছা, এই গুড় আপনি ঝিনাইদহ চাহিদা মিটিয়ে কোথায় কোথায় দেন? এটা হলো দেশের সকল জেলা থেকেই আমার এখানে অর্ডার আসে। অর্ডার আসলে আমরা এখানে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই। ইভেন এবার 10-15টা দেশের বাইরের দেশে এখান থেকে গুড় গেছে, ওই আত্মীয় যারা তারা নিয়ে গেছে। আচ্ছা, ঝিনাইদহের গুড়ে এত চাহিদা হবার কারণ কি বলে মনে করেন? কারণ হলো আমাদের এই অঞ্চলে গুড়ে কোনো হাইড্রোস থাকে না, চুন দেয় না। হ্যাঁ, উত্তরবঙ্গে তো ভাড়ে চুন লাগায়, আমাদের এদিকে চুন লাগায় না। এই গুড়ের প্রত্যেকদিন ভাড় পুড়ায় গাছ পাতে, এই জন্য গুড়ের স্বাদ খুব ভালো হয়। এবং আমরা এখন নিরাপত্তার বিষয়ে খুব জোর দিয়েছি, প্রত্যেকটা গাছ এমন সুন্দর করে ঢেকে দিছি নেট দিয়ে। হ্যাঁ, এবং সেখান থেকে নিয়ে এসে আমরা একদম প্যাকেজিং পর্যন্ত নিরাপত্তার বিষয়টা সবথেকে গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ। আসলে যেমনটি আমি জানাচ্ছিলাম, গত কয়েক বছর ধরেই কিন্তু নিপা ভাইরাসের যে সংক্রমণ, বিশেষ করে খেজুরের গুড়ের মাধ্যমে বা খেজুরের রসের মাধ্যমে যেটা মানুষের শরীরে ছড়াচ্ছিল, সেই কারণেই কিন্তু এখন যারা গাছিরা আছেন তারা এবং যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অনেক সতর্কতার সাথে এখন আগের রাতেই বা রস আরোহণের ক্ষেত্রে তারা অনেক সতর্কতা অবলম্বন করছেন এবং এইভাবে কিন্তু ঝিনাইদহ নিপা ভাইরাসের যে সংক্রমণ সেটিও কিন্তু অনেকটা কমে গেছে। এই ছিল ঝিনাইদহ থেকে খেজুরের রস আরোহণ করে গুড় উৎপাদনের যে প্রক্রিয়া, সেই তেমন একটি প্রতিষ্ঠান থেকে সর্বশেষ পরিস্থিতি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে খেজুরের গুড় সংগ্রহ করার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। ছোট বড় খানাখন্দে ভরা যশোর কুষ্টিয়া ও যশোর খুলনা মহাসড়ক হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাহুদ্দিন সাগর। সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে ছোট বড় খানাখন্দে কিন্তু একেবারে যশোরের মহাসড়ক
চলাচলের প্রায় অনুপযোগী হয়ে গেছে বলা চলে। দীর্ঘদিন ধরে এরকম অবস্থা থাকলেও কিন্তু আসলে কর্তৃপক্ষের সংস্কারের যে উদ্যোগ, আমরা কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো আমাদের চোখে পড়েনি। আমি এখানে এসে সকালে কথা বলেছি সওজের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন গোলাম কিবরিয়ার সাথে। গোলাম কিবরিয়া আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে রাস্তার যে ভগ্নদশা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ওভারলোডিং এর কারণে কিন্তু এটা হচ্ছে। তো তিনি আমাদেরকে বলেছেন যে আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে রাস্তা নির্মাণ করে লোড নির্ধারণ করে দেওয়া, কিন্তু এইটা দেখভাল করার দায়িত্ব যাদের ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। যেমন বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ তারা কিন্তু মাঝে মাঝে আমরা দেখেছি যে ঝটিকা অভিযান চলে ম্যাজিস্ট্রেট ড্রাইভের মাধ্যমে, তারা একটা বিশেষ দিনে কিন্তু আসলে তারা এই রাস্তায় অভিযান চালায়, কিন্তু কার্যত এই মানে স্থায়ী কোনো পদক্ষেপ কেউ নেয় না। তো আমি বলেছি যে আসলে উন্নয়নের ব্যাপারে কোনো সুখবর আছে কিনা। তো সহজ আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোর ঝিনাইদহ এবং যশোর খুলনা মহাসড়কের ঠিক টার্নিং পয়েন্টে। এটা অতি গুরুত্বপূর্ণ একটা সড়ক, যেহেতু যশোর ঝিনাইদহ যে সড়কটি রয়েছে এই সড়কটি যশোর ঝিনাইদহ উন্নয়ন প্রজেক্টের আওতায়, সে কারণে এটা সহজের আওতাধীন না হয় এটা কবে নাগাদ ঠিক হবে এটা বলা খুবই কঠিন। তবে যশোর খুলনা মহাসড়কের যে অবস্থাটি রয়েছে সেটি আগামী জানুয়ারিতে টেন্ডার হবে বলে আমাদেরকে জানিয়েছেন সহজের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। সেই টেন্ডার হলে কিন্তু আসলে অভয়নগরের যে রোডটি সেইটার কিন্তু কার্যক্রম শুরু হবে। তো আমরা এই মুহূর্তে একজন পথচারীর সাথে একটু কথা বলবো, আমরা একটু জানতে চাইবো যে আসলে কি কি সমস্যার সৃষ্টি হয় রাস্তার এই ধরনের খনাখন্দের কারণে এবং প্রতিকার কি আশা করেন আপনারা। রাস্তার যে বেহাল দশা, প্রতিনিয়ত আমাদের এখানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং যানমালের যে পরিমাণে যানজট তৈরি হচ্ছে তাতে আসলে এই দুর্ভোগ ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা চাই যে আমাদের এই রাস্তাটা সবসময় যে ব্যস্ততম রাস্তা, এই রাস্তাটা সরকার একটু দেখুক, এটা যেন দ্রুত সংস্কারের বিষয়ে তারা পদক্ষেপ নিক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে পথচারীরাও তাদের দুর্ভোগের কথা জানাচ্ছিল, যেমন চিত্রের কথা আমিও বলছিলাম। তো অভয়নগরে একটি ওয়ে ব্রিজ স্কেল নির্মাণ করা হয়েছিল 2 কোটি টাকা ব্যয়ে, যেটা উদ্বোধনের মাত্র 2 দিনের মাথায় বন্ধ করে দিতে হয়। তো নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যেটা জানিয়েছেন যে তৎকালীন স্বৈরশাসকের আমলে যে ব্যবসায়ীরা ছিলেন তাদের প্রভাবে কিন্তু সেই ওয়ে ব্রিজটি বন্ধ হয়ে যায়। তো তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে সড়কের এই ভঙ্গুর দশা থেকে সড়কটা মোটামুটি রক্ষা করার জন্য সেই ওয়ে ব্রিজ স্কেলটি আবার চালু করতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনের সাথে তিনি কথা বলবেন এবং এটা চালু করার লক্ষ্যে যা যা করণীয় অতি দ্রুতই তিনি কিন্তু এটা করবেন। এবং তিনি সংস্কারের বিষয়টা যেটা বলেছে আমি আবারও জানিয়ে রাখি যে জানুয়ারিতে যশোর খুলনা মহাসড়কটি কিন্তু টেন্ডার হবে, কিন্তু যশোর ঝিনাইদহ যে মহাসড়কটি রয়েছে এটি যশোর ঝিনাইদহ রোড উন্নয়ন প্রকল্পের আওতাধীন হয়, এইটার কোনো ফিউচার কিন্তু আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।